আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তারিফ হাবিব রুকন। প্রথমেই সংবাদ শিরোনাম। পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি, বললেন রেজওয়ানা হাসান। চুক্তির অধীনে ফিরিয়ে আনা কঠিন হবে শেখ হাসিনাকে। ঘুরতে গিয়ে স্বামীকে হারিয়েছেন, এখন ট্যুর পরিচালনা করাই তার পেশা। খাগড়াছড়ির সীমান্ত এলাকা থেকে ২০০০ পানিবন্দী মানুষকে উদ্ধার বিজিবির। সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে বিসিবিকে আইনি নোটিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি, বললেন রেজওয়ানা হাসান। তিনি বলেন, উজানের দেশে অস্বাভাবিক বৃষ্টিপাত হলে এবং পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হলে ভাটির দেশকে আগে থেকেই জানানো উচিত, যাতে তারা প্রস্তুতি নিতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। তবে এবার ভারত এই বিষয়টি করেনি, যদিও আমাদের চুক্তিতে এটি করা বাধ্যতামূলক। শুক্রবার হবিগঞ্জ সদর উপজেলার মাসাজান খোয়াই নদীর ব্রিজ এলাকায় বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, এবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে অভিন্ন নদীগুলোর পানি ছাড়ার প্রয়োজন হলে বাংলাদেশকে আগাম সতর্কতা দেওয়ার জন্য ভারতের প্রতি বার্তা পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় দূতাবাসকে বিষয়টি জানিয়েছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করে যাচ্ছে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানো যায়। তিনি জোর দিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে, কিন্তু তা আগে থেকেই জানিয়ে মনুষ্যসৃষ্ট সমস্যা প্রতিরোধ করতে হবে। নদীগুলোকে তাদের স্বাভাবিক অবস্থায় রাখতে হবে এবং বাঁধগুলো সুরক্ষিত রাখতে হবে। উপদেষ্টা পোকায়া ও রাঙ্গারগাঁও গ্রামের পাশে খোয়াই নদীর বাঁধ পরিদর্শন করেন, যেখানে স্থানীয়রা তাকে বালু ও মাটি উত্তোলনের কারণে বাঁধের ক্ষতি হওয়ার কথা জানান। তিনি তাদের কথা শোনেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এর আগে তিনি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রশান্ত মোহান, পুলিশ সুপার আক্তার হোসেন এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাজিব ও মেজর ইশরাত। চুক্তির অধীনে ফিরিয়ে আনা কঠিন হবে শেখ হাসিনাকে। শুক্রবার ইকোনমিক টাইমসকে এ সংশ্লিষ্ট প্রকাশিত এক প্রতিবেদনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্যের সূত্র ধরে বলেন, বিএনপি ভারতের কাছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছেন। কিন্তু দুই দেশের প্রত্যর্পণ চুক্তিতে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক প্রকৃতির ক্ষেত্রে প্রত্যর্পণ কার্যকর হবে না। এ বিষয়ে বিশেষজ্ঞরা ২০১৩ সালে স্বাক্ষরিত বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর ধারাটিকে নির্দেশ করেছেন। এই ধারায় বলা হয়েছে, প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে যদি রাজনৈতিক চরিত্রের কোনো অপরাধের জন্য অনুরোধ জানানো হয়। চুক্তির ৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, যে দেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ করা হবে সেই দেশ এটি প্রত্যর্পণ করতে পারে। যার প্রত্যর্পণ চাওয়া যায় তাকে যদি সেই দেশের আদালত প্রত্যর্পণ অপরাধের বিচার করা যেতে পারে। এছাড়াও চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদে ভারত ও বাংলাদেশ উভয় দেশের বিশেষ পরিস্থিতিতে প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাখ্যান করার সুযোগ আছে। ৮ নম্বর অনুচ্ছেদের ক ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা যাবে না যদি তিনি অনুরোধ করে রাষ্ট্রকে বোঝাতে সক্ষম হন যে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তাকে প্রত্যর্পণ করা অন্যায় বা নিপীড়নমূলক হবে। এক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচিত হবে, যেমন অনুরোধের তুচ্ছ প্রকৃতি, যেটির জন্য প্রত্যর্পণের জন্য অনুরোধ করা ব্যক্তিকে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত করা হয়েছে। দ্বিতীয়ত, সময় অতিবাহিত হওয়ার পর যদি তিনি এটি করেছেন বলে অভিযোগ করা হয় বা বড় আকারের বেআইনি হয়ে ওঠে। তৃতীয়ত, ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি এমন প্রতীয়মান হলে। ৮ নম্বর অনুচ্ছেদের খ ধারায় বলা হয়েছে, যে অপরাধের জন্য ব্যক্তিকে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত করা হয়েছে তা যদি একটি সামরিক অপরাধ হয়ে থাকে, যা সাধারণ ফৌজদারি আইনের অধীনেও অপরাধ নয়, এক্ষেত্রে প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে। ঘুরতে গিয়ে স্বামীকে হারিয়েছেন, এখন ট্যুর পরিচালনা করাই তার পেশা। অ্যাডভেঞ্চারের শখ থেকে ঘোরাঘুরির বিভিন্ন ফেসবুক গ্রুপে যুক্ত ছিলাম। এমনই একটি গ্রুপে রাফির ঘোরাঘুরির ছবি দেখি। ছেলেটা দলে বলে দুর্গম পাহাড়ি জলপ্রপাতে ঘুরতে যায়, অপ্রচলিত বিভিন্ন জায়গায় সন্ধান দেয়। বিষয়টা আমার ভালো লাগে। রাফির সঙ্গে ফেসবুকে বন্ধু হই, তারপর টুকটাক কথা। আমি তখন ইউল্যাবে অনার্স পড়ি। একদিন কথায় কথায় রাফি বলল তাদের সঙ্গে পাহাড়ে যাবে কিনা। তার কথায় পুরো ভরসা পাই না।
আমার এক বান্ধবীকে রাফি সম্পর্কে খোঁজ খবর নিতে বলি। সে সবুজ সংকেত দেওয়ার পর রাফির সঙ্গে যোগাযোগ বেড়ে যায়। একসময় সেই যোগাযোগ সম্পর্কে গড়ালো। 2020 সালে রাফির সঙ্গে প্রথম ঘুরতে যাই। সেটা ছিল ক্রিমসন কার্কুম ট্রিপ। সাইংপ্রা জলপ্রপাতও গিয়েছিলাম। তারপর থেকে অনেক ট্যুর তার কো হোস্ট হিসেবে দলে ফিরেছি। মানে যারা যেতেন তাদের দেখভাল করা ও পথ দেখিয়ে দিয়ে যাওয়ার কাজগুলো করতাম। 2022 সালের পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। রাফিদের বাড়ি চট্টগ্রামে, আমার যশোরে। রাফির স্নাতকোত্তর আগেই শেষ হয়েছিল। চাকরির জন্য বাসা থেকে তাকে তাগদা দিচ্ছিল, কিন্তু ছেলেটার ধ্যান জ্ঞান ছিল পাহাড় আর ঝর্ণা। পর্যটন খাতেই যে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখত, সেভাবেই কাজ শুরু করলো। কিন্তু বিয়ের পর বিপত্তি বাধল। আমাকে নিয়ে পাহাড়ে ঘুরতে যাওয়াতে তার পরিবার ভালোভাবে নিত না। খুব ছোটবেলায় আমার মা বাবার বিচ্ছেদ হয়েছিল। তারপর চাচা মামাদের কাছে মানুষ। এই ব্যাপারটা নিয়েও শ্বশুরবাড়িতে কথা শুনতে হতো। এক সময় পরিস্থিতি এমন দাঁড়ালো, আমি আর রাফি বাড়ি ছাড়তে বাধ্য হলাম। ঢাকায় দুজনে ছোট একটা বাসা নিলাম। প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গায় ট্যুর নিয়ে যেতে থাকলাম। ভালোই চলছিল সব। এর মধ্যে কুকি চীনের বিরুদ্ধে পাহাড়ে অভিযান শুরু হলে বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় ভ্রমণ বন্ধ হলো। আয়ের বিকল্প কোনো উৎস আমাদের নেই। ঢাকায় না খেয়ে থাকলেও মাসে মাসে বাসা ভাড়াটা তো দিতে হবে। তাই বাধ্য হয়ে ধার দেনা করে চলতে হলো মাসের পর মাস। খাগড়াছড়ি সীমান্ত এলাকা থেকে 2000 পানিবন্দী মানুষকে উদ্ধার বিজিবির। ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে সীমান্তবর্তী ফেনী নদী প্লাবিত হয়ে নদীর পার ঘেঁষে অবস্থিত খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা ও ফটিকছড়ি শত শত পানিবন্দী অসহায় মানুষকে উদ্ধার করে প্রাণে বাঁচিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 43 ব্যাটালিয়নের বিজিবি বৃহস্পতিবার ও শুক্রবার এই 2 দিনে প্রায় 2000 পানিবন্দী মানুষকে উদ্ধার করেছে এবং তাদেরকে শুকনো ও তৈরি করা খাবার দিয়েছে। এ সময় বিজিবির পানিবন্দী মানুষের সঙ্গে বহু গবাদি পশুও উদ্ধার করেছে। ভারতের দক্ষিণ ত্রিপুরা ও খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা এবং উত্তর ফটিকছড়ির পাশ দিয়ে প্রবাহিত ফেনী নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হয়ে তীরবর্তী অনেক গ্রাম প্লাবিত হয়। বছরের বেশিরভাগ সময় ক্ষীণ স্রোতধারার এই নদীটি এবার স্মরণকালের ভয়াবহ রূপ ধারণ করে। তীরবর্তী গ্রামবাসীরা জানায়, আকস্মিকভাবে ফেনী নদী এভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে তারা কখনো ভাবেননি। অল্প সময়ের মধ্যে নদীর পানি প্লাবিত হয়ে পাশের গ্রামগুলো ডুবে যায়। গ্রামবাসীরা বাড়িঘর ছেড়ে কোথাও আশ্রয় নেওয়ার সময় পাননি। আকস্মিক পানিবন্দী হয়ে তারা হতবিহ্বল হয়ে পড়ে। এই অবস্থায় বিওপি থেকে বিজিবির সদস্যরা তাদের প্রাণে বাঁচাতে এগিয়ে আসে। আধার মালিকের ষাটোর্ধ্ব বাসিন্দা আবুল হাশেম বলেন, বিজিবি বোট ও ভেলা দিয়ে পানিবন্দী অসহায় মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। তিনি আরও জানান, তারা গরু ছাগল উদ্ধার করে বাঁচিয়েছে। বিজিবি জানায়, রামগড় ব্যাটালিয়নের অধীন আধার মালিক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় 69 পরিবারের 303 জন সদস্য, নলুয়াটিয়া বিওপির দায়িত্বপূর্ণ 105টি পরিবারের 600 জন সদস্য, লাচারিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ 41টি পরিবারের 206 জন সদস্য এবং লক্ষ্মীছাড়া বিওপির দায়িত্বপূর্ণ 81টি পরিবারের 441 সদস্য সহ মোট 296টি পরিবারের 1550 জন সদস্যকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয়েছে বিজিবি। এছাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আকস্মিক সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় 200টি পরিবারের মাঝে বৃহস্পতিবার তাৎক্ষণিকভাবে ত্রাণ সামগ্রীও বিতরণ করে। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ এবং শুকনো খাবারের মধ্যে রয়েছে চিড়া, বড়ি, বিস্কিট, বিশুদ্ধ পানি, গুড় ও কলা। সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে বিসিবিকে আইনি নোটিশ। হত্যা মামলায় নাম আসা তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবর আইনজীবী মোহাম্মদ রফিনুর রহমানের পক্ষ থেকে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। এদিকে আজ দুপুরে বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদ সহ কয়েকজন পরিচালক বৈঠকে বসেছেন, যে কারণে এ ব্যাপারে বিসিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাকিব আল হাসানের নামে এর আগে অনেক রকমের অভিযোগ ছিল। এখন তার নামে একটি হত্যা মামলা রয়েছে। ওই আইনজীবীর কথা, আইসিসি ও বিসিবির দুর্নীতি বিরোধী কোর্টে বলা আছে,
যখন পুলিশ কোনো অভিযোগ গ্রহণ করবে বা কোনো ফৌজদারি অভিযোগ আসবে, তখন সে বিষয়টা সংশ্লিষ্ট বোর্ড বিবেচনা করে তাকে সাময়িকভাবে অপসারণ করতে পারে। যেহেতু এটা তদানীন্তন একটা বিষয়, তাকে খেলা থেকে বাদ দিলেই হবে না, তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তদন্তের প্রয়োজনে তার কাছে প্রশ্ন থাকতে পারে। আমি একজন আইনজীবী হিসেবে নিয়ম অনুযায়ী যা যা করা যায় সে দাবি জানাচ্ছি। গত 5ই আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাকিবকে আসামি করা হয়। কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের দাবিতে সংঘর্ষ চলাকালে 5ই আগস্ট পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হত্যার নির্দেশদাতা হিসেবে এ মামলায় সাবেক সংসদ সদস্য সাকিব সহ অনেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 156 জনকে আসামি করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়। মামলার এজাহারে বাদীর অভিযোগ, 5ই আগস্ট রুবেল আদাবরের কিং রোডে মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য সহযোগিতা ও মদদে মিছিলে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় 7ই আগস্ট তিনি মারা যান। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।